স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে সবাইকে। আপনাদের সাথে থাকছে জাহিদুল বাশার এবং আমি ফারহানা লোপা। শুরুতেই জানাবো শিরোনাম। 1 কোটি শিক্ষার্থীকে দেয়া হবে করোনা টিকা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। আজ পরীক্ষামূলকভাবে দেয়া হচ্ছে 120 জনকে। মহাসড়ক ও সেতু সংস্কারের কারণে বঙ্গবন্ধু সেতুর দুই পাশে 28 কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা। মিরপুরের কালচিতে সোয়ারেজ লাইনে ড্রেনে পড়ে নিখোঁজ একজন, উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। স্বজনদের বন্ধক নিয়ে ইয়াবা বিক্রি করছে মাদক কারবারিরা, বকেয়া পরিশোধ না করলেই চলে নির্যাতন। শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ, মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, কাল কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা। তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ ও অষ্টম ধাপের পৌরসভা নির্বাচন নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে কমিশনের সভা শেষে ব্রিফ করছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ হুমায়ুন কবির খন্দকার। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ভেরি গুড। এটি যে ক্রাইটেরিয়াটা নেওয়া হয়েছে সেটি হলো যে সকল জায়গায় ইতোমধ্যে আমাদের ইভিএম খুব কম ব্যবহৃত হয়েছে, অর্থাৎ জনগণকে ইভিএমের সাথে পরিচিত করানোর জন্য এই ধরনের ইউনিয়ন পরিষদগুলোকে নির্বাচন করা হয়েছে। এটি আমরা আশা করছি যে আমাদের নির্বাচনের সাথে সমস্যা হবে বলে আমরা মনে করি না। না, যে স্কুলের যে ষষ্ঠ শ্রেণী থেকে যে নবম শ্রেণীর কথা বলেছেন, এটি পূর্বে আমাদের ধারণা, আমরা নর্মালি যে মাননীয় কমিশন যে বিষয়টি আমলে নিয়েছেন সেটি হলো যে পাবলিক যে এক্সামিনেশন এসএসসি এবং এইচএসসি এই দুইটা বিষয়কে আমলে নিয়েই নির্বাচনী তফসিলটা নির্ধারণ করেছেন। জি, আপনারা যেহেতু এইচএসসি আপনার অন্যান্য বার্ষিক পরীক্ষাগুলোতে আপনার স্কুলই হবে এবং সেখানে কেন্দ্র হিসেবে ব্যবহার হয়, সেই বিষয়টি কি আপনারা শিক্ষা পরিষদের কথা বলেছেন কিনা? না, এ বিষয়ে আমরা কথা বলিনি। আমরা মনে করি যে আমরা যে নির্বাচনের তফসিল, যে মাননীয় কমিশন যে নির্বাচন তফসিল ঘোষণা করেছেন, নিশ্চয়ই স্কুলগুলো এই তারিখগুলো দেখে অ্যাডজাস্ট করে নেবেন। জি, বিষয়টি হলো যে আমরা অনেকগুলো ধাপে করব। আপনারা যেটি জানেন যে আমরা কয়েকটি ধাপের নির্বাচন, ইউনিয়ন পরিষদের নির্বাচন সমাপ্ত করব। আমাদের হাতে 3700 ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য প্রস্তুত আছে। ইতোমধ্যে আমাদের যে 845টি সহ প্রায় 1200-র মতো ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়ে গেছে। বাকি যেগুলো সেগুলো আমরা চিন্তা করেছি কয়টি ধাপে আমরা শেষ করতে পারবো, কারণ মাননীয় কমিশন চাচ্ছেন যে লোকাল গভর্নমেন্ট যেই ইনস্টিটিউশনগুলো এগুলোর নির্বাচন ওনারা ডিসেম্বরের মধ্যে শেষ করবেন। এটি মাথায় রেখেই কিন্তু আমরা এই 1060টি নির্ধারণ করেছি। পরবর্তী ধাপে যেটি হবে সেটিও নির্ধারণ হবে এই বিষয়টি মাথায় রেখে। সেই বিষয়টি এই কমিশনে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, এটি পরবর্তীতে দেখা যাবে। এটি জি, সে বিষয়টি আমি বলছি যে কমিশনের একটা সিদ্ধান্ত রয়েছে এটি করবেন, তো এটি তফসিল বা অন্যান্য যে বিষয়গুলো সেগুলো পরবর্তীতে কমিশন মিটিংয়ে সিদ্ধান্ত হবে। এটি মাননীয় কমিশনই সিদ্ধান্ত নেবেন যে কোন তারিখে কোন মাসে ইলেকশনটি করবেন। না, এই বিষয়টি এখনো কোনো আলোচনা হয়নি। ইসি সচিব ব্রিফিং করছিলেন নির্বাচন ভবনে, সেখান থেকে আমরা বিস্তারিত জানছিলাম। স্কুল শিক্ষার্থীদের জন্য করোনার টিকা কর্মসূচি শুরু হয়েছে। দুপুরে মানিকগঞ্জের মেডিকেল কলেজে কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এ সময় তিনি দেশের 1 কোটি শিক্ষার্থীকে করোনার টিকা দেওয়া হবে বলে জানান। মানিকগঞ্জে পরীক্ষামূলকভাবে 120 শিক্ষার্থীকে দেওয়া হচ্ছে ফাইজারের টিকা। 14 দিন পর্যবেক্ষণের পর শুরু হবে মূল কর্মসূচি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুসারে টাঙ্গাইল, কুমিল্লা, বরিশাল, রাজশাহী, রংপুর, নরসিংদী সহ আপাতত
19 জেলায় টিকা পাবে শিক্ষার্থীরা। টিকার মজুত ও সংরক্ষণ ব্যবস্থা তৈরি হলে তা আরও 26 জেলায় সম্প্রসারিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ঢাকায় আপাতত একটি কেন্দ্র থেকেই দেয়া হবে টিকা। প্রস্তুত করা হচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রকে। সেখানে বসবে 200 বুথ। দিনে 30 থেকে 40 হাজার শিক্ষার্থীকে টিকা দিতে চায় স্বাস্থ্য বিভাগ। টিকা পেতে জন্মসনদ সহ শিক্ষার্থীর নামের তালিকা করছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এগুলো জমা হবে শিক্ষা মন্ত্রণালয়ে। আজকে আমরা স্কুলের ছাত্রছাত্রীদেরকে এই কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে আমরা পরীক্ষামূলকভাবে টিকা কর্মসূচি শুরু করলাম। এই হাসপাতালে আজকে 100 জনকে আমরা টিকা দিব এবং এরপরে আমরা সারা দেশে প্রায় 21টি জায়গায় আমরা টিকা কর্মসূচি শুরু করব। সিরাজগঞ্জের নলকা সেতু ভেঙে যাওয়ায় বঙ্গবন্ধু সেতু সংলগ্ন মহাসড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে কালিহাতী উপজেলার এলেঙ্গা পর্যন্ত মহাসড়কের 14 কিলোমিটার এবং বঙ্গবন্ধু সেতুর গোলচত্বর থেকে হাটি কুমরুল গোলচত্বর পর্যন্ত 14 কিলোমিটার সড়কে থেমে থেমে চলছে যানবাহন। হাইওয়ে পুলিশ জানায়, সিরাজগঞ্জের নলকা ব্রিজের 1 লেনে কাজ চলমান রয়েছে, তাই সেতু দিয়ে স্বাভাবিক গতিতে গাড়ি এগোতে পারছে না। এতে রাতে সিরাজগঞ্জে যানজটের সৃষ্টি হয়, যা ভোর পর্যন্ত টাঙ্গাইল অংশে এসে পৌঁছায়। সড়কে ধীরগতির কারণে রাত থেকে কয়েক দফায় টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। বেলা বাড়ার সাথে সাথে যান চলাচল স্বাভাবিক হওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। এদিকে যানজটে ভোগান্তিতে রয়েছেন যাত্রী ও চালকরা। নলকা ব্রিজ ভেঙে যাওয়ার জন্য কাল থেকে জাম। আমরা গতকালকে থেকে রওনা দিয়েছি, জাম খাটতে খাটতে মাল আর এই পর্যন্ত খালি জামই। এরকম জাম জীবনে দেখে নাই। রাস্তায় এরকম জাম হলে আমরা কিভাবে গাড়ি চালাবো বলেন? আমরা তো সকাল 5টার থেকে বসে আছি, ঠিক আছে, এখন কতক্ষণ যে লাগবে ঠিক নাই। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে চলে যাচ্ছি টাঙ্গাইলে। সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, বলা হচ্ছিল যে আশ্বাস দেওয়া হয়েছিল যে বেলা বাড়ার সাথে সাথে যানজট কমতে পারে। এই মুহূর্তে সড়কের পরিস্থিতি আপনি কেমন দেখছেন? যানজট কমার কোনো তথ্য রয়েছে কিনা এখন পর্যন্ত? তারা যে আশ্বাস দিয়েছিল সেই আশ্বাস যে বাস্তবায়িত হয়নি সেটা আমার পিছনের যে চিত্র আছে সেই চিত্রটি দেখলেই বোঝা যায়। অর্থাৎ এখনো কিন্তু ঠিক এইভাবে যানজট রয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব গোল চত্বর এলাকায়। আমি যদি দর্শকদেরকে দেখাই, এই যে পাশে যে মানুষগুলি আছে তারা সবাই কিন্তু বিভিন্ন পরিবহনের যাত্রী। লম্বা সময় বসে থাকার কারণে কিন্তু তারা এখন বিক্ষিপ্তভাবে নড়াচড়া করছে বা ঘোরাফেরা করছে বা চিন্তা করছে যে এই ব্রিজটা কিভাবে পার হলে ওই পার থেকে তারা যেতে পারবে। তো আমি এই বিষয়ে কথা বলেছিলাম টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার যিনি অফিসার ইনচার্জ রয়েছেন তিনি যেটা বলেছেন যে আসলে যে যানজটের মূল কারণ সেটা কিন্তু আমাদের এই অংশে নয়, এটা হচ্ছে সিরাজগঞ্জের নলকা ব্রিজ সংস্কার কাজ চলছে। এছাড়া হাটিকুমরুল মোড়ে যেখানে 4 লেন প্রকল্পের কাজ চলছে সেই সংস্কারের কাজের কারণে সেখানে গাড়ির ধীর গতি এবং এই ধীর গতির কারণে কিন্তু এই যানজটের সূত্রপাত হয়েছে। আর ওইখানকার যানবাহনগুলি যখন আস্তে আস্তে বঙ্গবন্ধু সেতু পূর্ববারে টোল প্লাজা পর্যন্ত চলে আসে তখন আজ ভোর রাত 4:56 থেকে কিন্তু টোল আদায় বন্ধ রাখা হয়েছিল কয়েক দফায় এবং দুপুর 1টা নাগাদ পর্যন্ত কিন্তু আমরা বেশ কয়েকবার এই টোল প্লাজা বন্ধ হতে দেখেছি। সুনির্দিষ্ট করে আমাদেরকে সেতু কর্তৃপক্ষ জানায় নাই যে মোট কতবার টোল বন্ধ হয়েছে, কিন্তু অনেকবারই টোল বন্ধ হয়েছে। এখন আমি আমার সামনে ঠিক 200 মিটার সামনে কিন্তু টোল প্লাজা রয়েছে। এখান থেকে এই পাশের যে গাড়িগুলি দেখা যাচ্ছে এটা হচ্ছে উত্তরবঙ্গমুখী। এখানকার কোনো গাড়ি কিন্তু নড়ছে না, একদম স্থির দাঁড়িয়ে আছে। এর মানে হচ্ছে এখনো কিন্তু টোল আদায় হচ্ছে না। টোল আদায় না হওয়ার কারণটা আগেই বলেছি। আর এই বিষয়ে আমি কথা বলেছি এই যে এলেঙ্গা থেকে যে রংপুর পর্যন্ত যে প্রকল্প পরিচালক রয়েছে 4 লেন প্রকল্প পরিচালক ডক্টর ওয়ালিউর রহমানের সাথে, তিনি যেটা বলেছেন যে নলকা ব্রিজের কাজ তারা খুব দ্রুত শেষ করার চেষ্টা করছেন। সেখানে কাজটা আগামী জানুয়ারি নাগাদ শেষ হবে। তারপরে মামুন, একটু জানতে চাই যে এই যে দীর্ঘ যানজটে যাত্রীবাহী গাড়ি রয়েছে সেই সাথে কিন্তু পচনশীল খাদ্যদ্রব্যের গাড়িও রয়েছে, তো সেইগুলো যাতে আগে বের হতে পারে সেই বিষয়ে কি কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? আসলে এই সুযোগটা কিন্তু এই পাশে নেই, কারণ এই বঙ্গবন্ধু সেতু পূর্ব পার থেকে এলেঙ্গা পর্যন্ত এই যে 14 কিলোমিটার অর্থাৎ 13.6 কিলোমিটার, এই 6 কিলোমিটার কিন্তু সিঙ্গেল লেন। এই সিঙ্গেল লেনের কারণে কিন্তু কোনো বিশেষ গাড়ি কোনো যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রেও কিন্তু তাকে বাড়তি সুবিধা দেওয়ার কোনো সুযোগ নেই, যে কারণে এই সুযোগটি তারা পাচ্ছে না। হ্যাঁ, আমরা এই মহাসড়কে অনেক যানবাহনে পচনশীল সবজি দেখেছি, তারা সেখানেই ছিল এবং এখনো আছে।
তবে আসার কথা হচ্ছে যে উত্তরবঙ্গ থেকে যে রাজধানীগামী যে লেনটা, এই লেনটা কিন্তু মাঝে মাঝে চালু হচ্ছে, আবার মাঝে মাঝে বন্ধ হচ্ছে। কিন্তু টাঙ্গাইল থেকে যে উত্তরবঙ্গমুখী যে লেনটা, এটা কিন্তু একদম স্থির হয়ে আছে, যে কারণে এই যানজটটি দীর্ঘ রয়েছে। তবে আশা করা যায় যে বিকেল নাগাদ এই যানজট অনেকটাই স্বাভাবিক হবে, এমন তথ্যই কিন্তু আমরা সর্বশেষ পেয়েছি। সহকর্মী মামুনুর রহমান জানাচ্ছিলেন টাঙ্গাইল থেকে। ইয়াবা কারবারিরা এবার বন্ধক রাখছে মানুষ। কক্সবাজারের ডিলারদের কাছে মাদকের টাকার নিরাপত্তা হিসেবে এসব মানুষকে বন্ধক রাখা হচ্ছে। ঢাকার কারবারিরা ইয়াবা বিক্রির পর বকেয়া টাকা পরিশোধ না করলে নির্যাতন চলে বন্ধক রাখা ব্যক্তির ওপর। পরিবারের কাছ থেকে আদায় করা হয় বকেয়া অর্থ। রাজধানীর হাতিরঝিল থানার একটি অপহরণ মামলা তদন্ত করতে গিয়ে এই অভিনব আর অমানবিক পন্থার খোঁজ পেয়েছে গোয়েন্দা পুলিশ। রাজধানীর মগবাজারের ফরাদ হোসেন স্থানীয় বড় ভাই লাদেনের প্রস্তাবে 2 সেপ্টেম্বর ঘুরতে যান কক্সবাজার। পরদিন ফরহাদকে টেকনাফের গহীন এলাকায় নিয়ে একটি কক্ষে আটকে রাখা হয়। তিনি মাত্র, কিন্তু আমার ওই যে কিছু করার ছিল না, আমি যে নিরুপায় ছিলাম যে আমি আসছি, এই জায়গায় কারো চিনিও না, কোথায় যাব বা কিছু, আর ওই জায়গা থেকে পলানোর মতো কোনো সিস্টেম ছিল না। ফরহাদের খোঁজ না পেয়ে দিশেহারা পরিবারের কাছে 26 সেপ্টেম্বর এক ব্যক্তি ফোনে জানান অপহরণের কথা। জীবিত ফিরে পেতে দাবি করা হয় 3.5 লাখ টাকা। অপহরণকারীদের 10,000 টাকা পাঠিয়েও ছেলের মুক্তি না মেলায় হাতিরঝিল থানায় মামলা করেন ফরহাদের বাবা। পরিস্থিতি খুবই খারাপ ছিল আমাদের, যেহেতু আমরা না পাইছি ওকে, না পাইছি না খাওয়া দাওয়া করতে পারছি না, আমরা টেনশনে চতুর্দিকে আমরা দৌড়াদৌড়িতে ছিলাম। তদন্তে নেমে টেকনাফের গহীন এলাকা থেকে ফরহাদকে উদ্ধার করে ডিবি। অভিযানে গ্রেপ্তার হয় 3 জন। তাদের দেয়া তথ্যে রাজধানীর হাতিরঝিল থেকে গ্রেপ্তার করা হয় প্রধান আসামি সামির ওরফে লাদেন। আসামিদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে ইয়াবা পাচারের নতুন এক পন্থা। ফরহাদকে মাদক কারবারিদের কাছে বন্ধক রেখে টেকনাফ থেকে 20,000 পিস ইয়াবা আনেন লাদেন। বকেয়া টাকা পরিশোধ করলে ফরহাদকে ছেড়ে দেওয়ার চুক্তি হয়, কিন্তু লাদেন নির্ধারিত সময়ে টাকা পরিশোধ না করায় ইয়াবা কারবারিরা ফরহাদের পরিবারের কাছে টাকা দাবি করে। ইয়াবা ব্যবসায়ীদের কাছ থেকে 20,000 পিস ইয়াবা নিয়ে এসেছিল ঢাকায় বা অন্য কোথাও টার্গেট প্লেসে, বাট সে সফল হতে পারেনি, যার কারণে টাকা যেহেতু ব্যাক করার সুযোগ হয়নি, এই কারণে যারা ইয়াবা সাপ্লায়ার তারা বলছিল যে যেহেতু টাকা দিচ্ছে না, সুতরাং ওই ভিকটিমের বাবাকে তার গার্ডিয়ানকে ফোন দিচ্ছিল। মানুষ বন্ধক রেখে ইয়াবা কারবারে এমন একাধিক চক্র জড়িত বলছে কক্সবাজার পুলিশ। এই ঘটনাগুলো আমরা দেখেছি উখিয়া টেকনাফ এলাকা, মাঝে মাঝে অপহরণের মামলা থানায় রুজু হয়। এগুলো তদন্ত করে এর রহস্য বের করে ফেলি, সেই সঙ্গে কিন্তু ভিকটিমকে উদ্ধার করি। ইয়াবা কারবার সহজ করতে মানুষ বন্ধক রাখার অভিনব এই পন্থাকে বেছে নিয়েছে মাদক ব্যবসায়ীরা বলছে পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরগুনায় শিশুকে ধর্ষণ চেষ্টার সময় গ্রেপ্তার নাইমুর রহমান ওরফে নাইম সিরিয়াল রেপিস্ট বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলায় বেশ কয়েকটি ধর্ষণ এবং চুরির তথ্য দিয়েছে। বরগুনার তুলতুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে 9 বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার সময় গ্রেপ্তার হয় নাইমুর রহমান নাইম। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে সিরিয়াল রেপিস্ট হিসেবে বর্ণনা করছে পুলিশ। নাইম মূলত ছোট শিশুদের টার্গেট করত। নাইমকে জিজ্ঞাসাবাদ করতে বরগুনা যান নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার। গত 23 সেপ্টেম্বর নাইম নারায়ণগঞ্জের 2,500-এ আরেক শিশুকে ধর্ষণ ও হত্যা করেছে বলে স্বীকার করেছে। যেখানে ধর্ষণ করতে ব্যর্থ হয় সেখানে বিয়ে করে কিছুদিন পর পালিয়ে যায় নাইম। আইসক্রিমের লোভ দেখিয়ে প্রথমে তাকে ধর্ষণ করছে, তার মুখ চেপে ধরে ধর্ষণ করছে, তারপর ধর্ষণের পর তাকে হত্যা করছে। হত্যা করে তাকে কাঁথা দিয়ে মুড়িয়ে খাটের নিচে রেখে সে ওখান থেকে পালায় চলে আসছে। এটা তার পেশা এবং সে কোথাও বেশি দিন থাকে না, সে সারা দেশে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এবং ঘুরে ঘুরে সেই ধরনের অপরাধগুলো করে থাকে। এছাড়াও নাইমের বিরুদ্ধে চুরি ও অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে। বরগুনার পুলিশ সুপার জানান, নাইম তার বিভিন্ন অপরাধের কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আমরা সত্যতা পেয়েছি, আমরা তদন্ত শেষে আমরা চার্জশিট দিব এবং একই সাথে নারায়ণগঞ্জ থানা পুলিশ আইনি প্রক্রিয়া মোতাবেক আদালতের মাধ্যমে সে আসামিকে নিয়ে যাবে। এসব ঘৃণ্য অপরাধের কারণে 4 বছর আগেই নাইমের সাথে সম্পর্ক ছিন্ন করে পরিবার। তার সর্বোচ্চ শাস্তির দাবি এলাকাবাসীর। তো 4 বছর তেমন সম্পর্কই নাই, হঠাৎ করে এই 4-5 দিন আগে আসছে,
এই আইসে একটা কর্মকাণ্ড ঘটাইছে, এই জন্য আমরা দায়ী নয়। ছাগল চুরি, এই মোবাইল চুরি, এ অনেক করছে, বহু মানুষের মারছে। সঠিক বিচার না হইলে তো এখানে আরো সামনে বিগত দিনে আরো বাড়তে থাকবে। নারায়ণগঞ্জের ধর্ষণ ও হত্যা মামলায় এ সপ্তাহে নাইমের রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মিরপুরের কালশীতে ড্রেনে পড়ে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন, তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। ডুবুরিরা কয়েক ঘন্টা ধরে চেষ্টা চালালেও এখনও সন্ধান মেলেনি। প্রত্যক্ষদর্শীরা বলছেন নিখোঁজ ব্যক্তি মানসিক প্রতিবন্ধী, তার বয়স আনুমানিক 40। সকাল 9টার দিকে তিনি নিজেই ড্রেনে ঝাঁপ দেন। অনেকে তাকে পানি থেকে উঠানোর চেষ্টা করলেও তাতে সাড়া দেননি। কিছুক্ষণ পর স্রোতের টানে ড্রেনের ভেতরে ঢুকে যান। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান সুয়ারেজ লাইন বরাবর ম্যানহোলের মধ্য দিয়ে ডুবুরিরা এরই মধ্যে ভেতরে প্রবেশ করেছে। লাইনগুলোতে অতিরিক্ত মিথেন গ্যাসের উপস্থিতি থাকায় জীবিত পাওয়ার সম্ভাবনা কম বলে মনে করছে ফায়ার সার্ভিস। মহিলা বলতেছে এই লাভ দিছে, পরে দুই তিনজন ছেলে আসলে দেখে যে হ্যাঁ লাভ দিছে, পরে হাতে তো ওখান থেকে এই পর্যন্ত আসলো। আমি ওখান থেকে আসতেছি, দেখতে দেখতে এই পর্যন্ত আসি, পরে এখানে ঢুকে গেল ভিতরে। আমি এই জায়গায় দাঁড়া ছিলাম, আমি ওদিক দিয়ে আস্তে আস্তে বাইশে আসা এদিকে দিকে চলে গেল। আমরা যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছি, এখনো চলতেছে উদ্ধার অভিযান। কালাপানি খাল পর্যন্ত আমরা উদ্ধার অভিযান চালাবো ম্যানহোলের ভিতর দিয়ে। এই ম্যানহোলের ভিতরে পর্জিন গ্যাস, বিষাক্ত গ্যাস, ভিতরে বেশিক্ষণ মানুষ জীবিত থাকতে পারে না। আমাদের এই যে ইজেক্টর দিয়ে, বাতাস দিয়ে, আমাদের লাইফলাইন দিয়ে, তারপরে ড্রাইভিং দিয়ে আমরা উদ্ধার কার্য চালাচ্ছি। ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযানের সাথে রয়েছেন আমাদের সহকর্মী তানভীর সুমন, সরাসরি কালশী থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। তানভীর সুমন, সকাল 9টার পরে 4-5 ঘন্টা এরই মধ্যে পেরিয়ে গেল। ফায়ার কর্মকর্তারা এখন কি ধারণা করছেন তার যিনি নিখোঁজ হয়েছেন তিনি আসলে তার অবস্থানটা কোন দিকে থাকতে পারে? প্রচণ্ড স্রোত কিন্তু ওই সুয়ারেজ লাইনে। আসলে আপনি যেটি বলছিলেন তার সাথেই সুর মিলে আমরা ফায়ার সার্ভিস একই ধরনের কথা বলছে। তবে একটি বিপজ্জনক বিষয় হচ্ছে যে এই যে ম্যানহোলের ভিতরে যে অবস্থাটা তারা আমাদের বলছে, আমরা নিজেরাও দেখছি যে নানা রকম কর্কশিট এবং আবর্জনা যেগুলো তারা একে একে বের করছে, কিন্তু এই যে আবর্জনা কর্কশিটের কারণে যে ডেড বডিটা ওখানে আসলে আটকে যাবে এবং আটকে যাওয়ার পরে তাকে হয়তো সন্ধানে মিলবে সেরকম কিন্তু হচ্ছে না, কারণ এই কর্কশিটের নিচে কিংবা আবর্জনার নিচে পানির স্রোত অনেক বেশি আছে। আমরা কিন্তু একটু কথা বলার চেষ্টা করবো যে ডুবুরিরা ভেতরের থেকে চেষ্টা করছেন, আপ্রাণ চেষ্টা করছেন তারা সকাল থেকে এই মানুষটিকে উদ্ধার করে। এই কিছুক্ষণ আগেই আমাদের ডুবুরি 2 জন উঠেছেন ভিতর থেকে। আমরা একটু তার কাছে জানার চেষ্টা করবো আসলে ভেতরের পরিস্থিতি কি। ভিতরে অনেক স্রোত আছে, আর ওই জায়গা দিয়ে যে প্রথম দিক দিয়ে যে নামছিলাম এর থেকে পানি অনেক বেশি, আর কয়েকটা ড্রেন একত্রিত নামছে, পানির স্রোতের ধার বেশি, আর ড্রেন একদম মোটামুটি পরিষ্কার। এদিক দিয়ে না থাকার সম্ভাবনাটাই বেশি। তারপরও আমরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছি, দেখা যাক কি হয়। আল্লাহ যদি মিলাই দেয় হয়তো পাইতেও পারি, আর না পাওয়া পর্যন্ত আমাদের কাজ অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আচ্ছা ভাই, আপনার কাছে একটু জানতে চাইবো, আপনি তো নিচে নেমেছিলেন, আমরা শুনতেছি ভিতরে অনেক আবর্জনা, অনেক কর্কশিট আছে, তো সেই জায়গাতে তো মরদেহটা আটকে যাওয়ার কথা, তো সেটা হচ্ছে না কেন? প্রথম দিক দিয়ে আপনার কিছু আবর্জনা ছিল, তারপর আর এখানে আমরা তারপর 2-3টা স্ল্যাবের পর থেকে একদম ক্লিন, কোনো আবর্জনা নাই। উপরে কিছু আবর্জনা ছিল, এগুলো আমরা সরিয়ে দিয়েছি, দেওয়ার পরে আমরা আবর্জনা পাচ্ছি না, আমাদের তো মোটামুটি ক্লিন। আপনাদের ধারণা কি ডেড বডিটা তো স্রোত আছে তো ভিতরে? হ্যাঁ, নিচে প্রচন্ড স্রোত আছে পানি। আপনার যত আমরা পিছনে যাচ্ছি তত পানির স্রোত বাড়তেছে, কারণ বিভিন্ন সাইড থেকে ড্রেন থেকে আরো পানি নামতেছে। প্রত্যেকটা স্ল্যাবের পরে পরে আরো 2টা করে আপনার ড্রেন সংযুক্ত হচ্ছে, হয়ে আরো মনে পানি যত যাচ্ছে তত স্রোতের বেগ বাড়তেছে। আপনি কিন্তু আসলে শুনছিলেন ওনারা সকাল থেকে চেষ্টা করছেন, ওনারা সহ 5-6 জন ডুবুরি এখানে সুমন, একটু ছোট করে জানাবেন যিনি নিখোঁজ তার পরিচয় কি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে? তিনি কে, কোথায় বাড়ি? না, এইটা হচ্ছে বিষয়টা হচ্ছে যে উনি এই যে কালশী যে এলাকাটার কথা বলছি, সাংবাদিক প্লট, এইখানে উনি সবসময় থাকতেন এবং প্রত্যেকটি মানুষই তাকে চেনেন, কিন্তু আসলে তার পরিচয় কি, সে কোথায় থেকে এসেছে, তার আত্মীয় স্বজন কোথায় থাকে, এই সম্বন্ধে তারা কোনো কিছুই বলতে পারছে না। কিন্তু তারা এটি বলছে যে সকাল থেকে রাত পর্যন্ত এই মানুষটি এখানে বসে থাকতো এবং সে কাউকে কোনো রকম জ্বালাতন করতো না। সে আপনারা খবরেই কিন্তু জানিয়েছি যে সে মানসিক প্রতিবন্ধী ছিল। তো সব মিলিয়ে সে আসলে এই এলাকায় পাগল হিসাবেই পরিচিত। তো পাগল হওয়াতে কেউ আসলে তার নাম জানার কখনো প্রয়োজন
প্রয়োজন বোধ করেনি। আজকেও সে যথারীতি সকালে এসে ওই জায়গাটিতে বসেছে এবং একটা সময় সে নিজের থেকে গরমের কারণে, যেটি এলাকাবাসী কিংবা প্রত্যক্ষদর্শীরা বলছেন, সে নিজেই আসলে ওখানে ঝাঁপ দিয়েছেন এবং তারপরে কিন্তু যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা এগিয়ে গিয়েছেন, তাকে রশি দেওয়া হয়েছে আমাদের কাছে কয়েকজন বলেছেন, কিন্তু তিনি কিন্তু আসলে তাদের কথায় কর্ণপাত করেননি, তিনি উঠে আসতে চাননি এবং এইভাবেই তিনি আসলে অনেকটা হেলা করতে করতে হঠাৎ করে প্রাণীর চোটে কিন্তু তিনি এই শর্টেজ লাইনের ভিতরে ঢুকে গেছেন এবং এখন ফায়ার সার্ভিসের কর্মীরা এবং সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু কর্মীর সংখ্যা ধীরে ধীরে বাড়ছে এবং তারা তাদের আপ্রাণ চেষ্টা করছেন এই মানুষটিকে উদ্ধারের জন্য, সেটি জীবিত হোক আর মৃত হোক। তো শেষ পর্যন্ত তারা উদ্ধার অভিযান চালিয়ে যাবেন এমনটি আমাদের জানিয়েছেন। তো এই ছিল কালশি থেকে আমার কাছে আসলে এই আপনাকে অনেক ধন্যবাদ। থাকুন আপনি সেখানে, নিশ্চয়ই অভিযানের সর্বশেষ খবর আপনার মাধ্যমে আমরা জানতে পারবো। শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ। আনন্দের মাঝে বিষাদের ছায়াও পড়ছে দেবী ভক্তদের মনে। মণ্ডপে মণ্ডপে বাজতে শুরু করেছে বিদায়ের সুর। ভক্তদের কাঁদিয়ে কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা। আগামীকাল দশমীতে বিসর্জন করা হবে প্রতিমা। বৃহস্পতিবার সারা দেশের মণ্ডপে দেবী দুর্গাপূজা শুরু হয় মহাস্নানের মধ্য দিয়ে। এরপর হয় কল্পারম্ভ ও বিহিত পূজা। উৎসবে এরই মধ্যে বাজতে শুরু করেছে বিষাদের সুর। একদিন পরই ভক্তদের কাঁদিয়ে মর্তলোক ছেড়ে কৈলাসে ফিরে যাবেন দুর্গতিনাশিনী দুর্গা। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সকাল 9:30টায় পূজা শুরু হয়ে শেষ হয় বেলা 11টায়। এরপর আরতি ও বন্দনায় মেতে ওঠেন ভক্তরা। পুষ্পাঞ্জলি দিয়ে প্রার্থনা করেন দেবী দুর্গার উদ্দেশ্যে। 1 বছর পর পর আমাদের দেবী আসেন, আমরা বড় বুক ভরা আশা নিয়ে থাকি। সমস্ত কিছু যাতে সুশৃঙ্খল এবং সুন্দরভাবে কাজ করি এবং সবাই যাতে শান্তিতে থাকে, সেই জিনিসটাই এই নবমী তিথির মাহাত্ম্য। ভালো লাগছে, আবার একটু খারাপও লাগছে যেহেতু আগামীকাল মার বিদায় হয়ে যাচ্ছে। আজ দেবী সব দেবদেবতার যে অস্ত্রশস্ত্র যেটি হলে রাবণকে বধ করা যাবে সেটি দিতে আজকে তিনি সজ্জিত হবেন এবং আগামীকাল তিনি রাবণকে বধ করবেন। অতএব আজকে হচ্ছে প্রস্তুতি। রমনা কালী মন্দিরেও দেখা গেল ভক্ত সমাগম, তবে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে ছিল কড়াকড়ি। মায়ের কাছে একটাই দাবি যে মা যেন আমাদের এই মহামারী করোনা থেকে সবাইকে মুক্ত রাখে, আমরা যেন সবাই আত্মীয় স্বজন পরিবার পরিজন নিয়ে ভালো থাকতে পারি। আমি প্রার্থনা করব যে করোনা যেন পৃথিবী থেকে চলে যায়। দিনের দ্বিতীয় ভাগে কোনো পূজার তিথি না থাকলেও সন্ধ্যায় দেবীর উদ্দেশ্যে করা হবে আরতি। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে দেবী বন্দনা, পূজা অর্চনা আর সব বয়সী মানুষের অংশগ্রহণে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের মহানবমী। সকালে সারা দেশের মণ্ডপে ভিড় করতে থাকেন অসংখ্য ভক্ত। হয় কল্পারম্ভ আর বিহিত পূজা। পূজার পরিসমাপ্তিতে বেজে উঠেছে দেবী বিদায়ের ঘণ্টা। ফুরিয়ে আসছে দেবী দুর্গার মর্তে থাকার সময়। কারণ আর একদিন পরই কৈলাসে স্বামীগৃহে ফিরে যাবেন দুর্গতিনাশিনী দেবী। তাই শাপলা আর শালুক দিয়ে চট্টগ্রামে দেবীর শেষ বন্দনায় ব্যস্ত ভক্তরা। আমরা আশা রাখি আগামী বছর আমরা করোনা মুক্ত বাংলাদেশে আবার দুর্গাপূজার আয়োজন করব। সুন্দরভাবে আয়োজন করে আমরা এখানে হিন্দু মুসলিম যারা আছে মোটামুটি আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা পূজাটা করি। রাজশাহী ও খুলনায় বিহিত পূজা আর কল্পারম্ভের মাধ্যমে শুরু হয় নবমীর আনুষ্ঠানিকতা। 1003টি মণ্ডপে চলে পুণ্যার্থীদের অঞ্জলি প্রদান। ভগবান আমাদের সবাইকে ঠিকঠাক রাখে, সবাই সুস্থভাবে জীবন আরো উন্নতি করতে পারি। অশুভ শক্তি ধ্বংস হোক, শুভ শক্তির উদয় হোক, করোনামুক্ত পৃথিবী হোক। সিলেট ও বগুড়ায় দেবীকে মহাস্নান, নৈবেদ্য প্রদান ও পুষ্পাঞ্জলি নিবেদনের মাধ্যমে শেষ হয় নবমী বিহিত পূজা। সে সময় আরতি আর অঞ্জলির পরশ নিতে ভিড় পড়ে যায় উৎসবে আসা ভক্তদের মাঝে। প্রত্যেক দিন অঞ্জলি নিচ্ছি, তারপরে হলো মায়ের কাছে প্রার্থনা করছি যাতে এই মহামারীর থেকে আমরা মুক্তি পাই। দেবীর কাছে প্রার্থনা, দেশবাসীর নিয়ে যেন আমরা সুখে শান্তিতে মাকে নিয়ে বাস করতে পারি, দেশ জন্য শান্তিময় থাকে। শঙ্খধ্বনি ও ঢাকের বাদ্যে বরিশাল ও রংপুরে চলে দেবী বন্দনা। এ সময় দেশ ও বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করা হয়। আগামীকাল দর্পণ ও প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হতে যাচ্ছে শারদীয় দুর্গোৎসব। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মহানবমীর জমজমাট দুপুরের খবর নিয়ে এই মুহূর্তে ঢাকা ও বগুড়া থেকে বিভিন্ন পূজা মণ্ডপ থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মীরা। শুরুতেই ঢাকার রমনার কালী মন্দিরে আছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, সকাল থেকে আপনি বিভিন্ন মণ্ডপে গেছেন, জাতীয় মন্দিরেও ছিলেন। আপনি একটু জানতে চাইবো যে আজকে মহানবমীর এখনকার আয়োজন আসলে কি হচ্ছে, আর কালকে তো দেবী কৈলাসে ফিরে যাবেন বিসর্জনের দিন।
এখন দুপুরবেলা আসলে মহানবমীর যে আনুষ্ঠানিকতা আয়োজন সেটা কিছুটা স্তীমিত, কারণ পূজা কিন্তু বেলা 12টার মধ্যে শেষ হয়ে গিয়েছে। আসলে ভক্তরা সারাদিনই মণ্ডপে যাওয়া আসা করেন, এখনও করছেন, তবে এখন আসলে দুপুরবেলা হওয়ায় ভক্তের সংখ্যা অনেক কম। তবে প্রসাদ বিতরণ কিন্তু এখনও চলছে, আর সেই সাথে যারা দেরি করে আসছেন তারা কিন্তু অঞ্জলি দিতে পারছেন, সেই সুযোগটি কিন্তু রয়েছে। তবে সবকিছু মিলে বলা যায় যে মহানবমীর যে আনুষ্ঠানিকতা রাজধানীর মণ্ডপগুলোতে হয়েছে সেগুলো কিন্তু বেশ সুন্দরভাবেই সম্পন্ন হয়েছে। পূজার আচার আনুষ্ঠানিকতা থেকে শুরু করে পূজার পরিবেশ, আইন শৃঙ্খলা বা স্বাস্থ্যবিধি সবকিছুই বলা যায় যে ভালো হয়েছে। যদিও স্বাস্থ্যবিধি নিয়ে কিছুটা প্রশ্ন থেকেই যায়, কারণ যখন অনেক বড় সংখ্যক ভক্ত সমবেত হয় এক একটি মণ্ডপে, সেক্ষেত্রে কিন্তু আসলে শারীরিক দূরত্ব ঠিক সেইভাবে নিশ্চিত করা যায়নি। আর এই মহানবমীর পূজার আনুষ্ঠানিকতা সকালে শেষ, ভক্তরা মেতেছিলেন আরতি আর আরাধনায়, কিন্তু দুপুর হতেই যেন সবার মধ্যে একটা মন খারাপ লাগা, কারণ এখন ভক্তের সংখ্যাও কমে গিয়েছে। সবার কাছে পূজা শেষ এই একটা অনুভূতি সবার মনের মধ্যে কাজ করছে। সবাই চিন্তা করছেন যে এই মহানবমীর তিথির পরের দিনই বিজয়া দশমী, তারপরে তাদেরকে তাদের দুর্গা মাকে বিদায় দিতে হবে। আর এই মহানবমীর আরেকটি যে বিশেষত্ব সেটি শাস্ত্রে বলা আছে যে সিদ্ধিদাত্রী ঐশ্বরিক এবং পার্থিব আকাঙ্ক্ষা পূরণ করেন এবং অজ্ঞানতা দূর করেন দেবী, এবং অজ্ঞানতা দূর করে জ্ঞান দান করেন। আর শাস্ত্র অনুযায়ী মহানবমী তিথি অন্যান্য তিথির তুলনায় শুভ, তাই এই তিথিতে দেবীর আরাধনা করলে পুণ্য লাভ হয় বলে বিশ্বাস করেন ভক্তরা। তাছাড়া এই দিন অগ্নিকে প্রতীক করে সব দেবদেবীকে আহুতি দেওয়া হয় বলে শাস্ত্রে বলা আছে। অগ্নি দেবতারা যজ্ঞ ভাগ বহন করে যথাস্থানে পৌঁছে দিয়ে থাকেন। এ তো গেল শাস্ত্রের কথা। ভক্তরাও সেসব বিশ্বাস করেই আসলে দেবীর প্রতি তাদের ভক্তি নিবেদন করেন। আমি তো আপনি থাকুন আমাদের সাথে, আমরা একটু সরাসরি বগুড়াতে যাব। সহকর্মী আমিরুল লতিফ সেখান থেকে রয়েছেন। আমিরুল লতিফ, দুর্গোৎসব তো শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি বিশ্ব বাঙালির উৎসব। একটু জানতে চাইবো যে আজকে মহানবমীতে সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি অন্যান্য ধর্মের যারা গেছেন তারা কি বলছেন, উৎসবের পরিবেশটা কেমন আজকে? মোটামুটি সারা দেশেই একই রকম অবস্থা। এখানে যারা দুর্গাপূজার সাথে সংশ্লিষ্ট আছে, যারা হিন্দু ধর্মাবলম্বী আছে তারা তো আছেনই, এর বাইরে আমরা অন্য ধর্মের যেগুলো দেখি যে সাধারণত পূজার বাহিরে যেসব মেলার মতো যে হয় দোকানপাটগুলো হয় সেগুলোতে অন্য ধর্মের লোকজনই বেশি থাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাহালুর জমিদার বাড়ি কেন্দ্রীয় কালী মন্দির। এটি প্রায় 150 বছর পুরনো একটি মন্দির। যদিও এখন মহানবমীর যেসব আনুষ্ঠানিকতা আছে সেগুলো এই মুহূর্তে চলছে না। এখন যেটি হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে ভক্তরা আসছেন, প্রতিমা দর্শনে আসছেন, মন্দির দর্শন করছেন, তারা তাদের নিজেদের মতো করে যে ধর্মীয় উপাসনা আছে সেগুলো করে যাচ্ছেন। সকালে বিহিত পূজা এবং কল্পারম্ভ পূজার মধ্য দিয়ে এই মহানবমীর যেসব আনুষ্ঠানিকতা সেগুলো সারা হয়েছে। এরপরে সন্ধ্যায় আছে, সন্ধ্যায় আরেকবার মহানবমীর পূজা আছে এবং এরপরে সন্ধ্যা আরতি আছে। সেই আরতির মধ্য দিয়ে আজকের মহানবমীর যে পূজা এবং যে আনুষ্ঠানিকতাগুলো সেগুলো সমাপ্ত হবে এবং কালকে তো বিজয়া দশমী পূজা, তারপর থেকে তাদের মধ্যে শুরু হয়ে যাবে। তো এখানকার যারা ভক্ত সমর্থক আছে তাদের মধ্যে দিয়ে একদিকে যেমন আনন্দ আছে, আরেকদিকে কিছুটা দুঃখ আছে, যেহেতু কালকে দেবী দুর্গা আবার ফিরে যাবেন কৈলাসে, সেদিকে তাদের মনের মধ্যে যে একটি ভারাক্রান্ত ভাব সেটিও আমরা দেখতে পেয়েছি। তো সব মিলিয়ে বলা চলে যে বগুড়ার আমরা যতগুলো দেখেছি, আমি গত 2 দিনে বগুড়ার পাশাপাশি নওগাঁ, নাটোর এই জেলাগুলোতেও ঘুরেছি, সব জায়গাতেই শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এখানে যারা ভক্ত সমর্থক আছে তারা নিজেদের মতো করে ধর্মীয় যে আচার অনুষ্ঠান আছে তারা সেগুলো পালন করতে পারছেন। তো সব মিলে এখন পর্যন্ত এদিকে পূজা বেশ ভালোভাবেই চলছে বলে আমার কাছে সব শেষ খবর আছে। বগুড়া ঢাকা থেকে জানছিলাম মহানবমীর আয়োজন, আজকে পূজার যে উদযাপন সেই খবর। আপনারা আছেন বিরতিহীন সংবাদ দুপুরে। সংবাদে আরো যা থাকছে। রাজারবাগ দরবার শরীফের পীরের মুরিদদের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী, মাদ্রাসার নামে জমি দখলের অভিযোগ। চট্টগ্রামে একই পরিবারের 3 জনের মরদেহ উদ্ধার, রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক ও কৌশলগত পর্যায়ে উন্নীত করতে চায় বাংলাদেশ। বাণিজ্য উন্নয়ন কর্মকাণ্ড সহ ঢাকার সাথে সম্পর্কে নতুন মাত্রা যোগে ইইউ এরও আগ্রহ আছে। 4 ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সংলাপের প্রস্তুতিও চূড়ান্ত। এবারে ঢাকা জোর দেবে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি ও কৌশলগত অংশীদারিত্বের ওপর। নিরাপত্তা, গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার এ 4 ইস্যুতে সংলাপে বসছে বাংলাদেশ ও ইইউ। আগামী 26 অক্টোবর ইইউ সদর দপ্তর ব্রাসেলসে অনুষ্ঠিত হবে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকটি। এতে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব এবং ইইউর পক্ষে জোটের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক নেতৃত্ব দেবেন। ইউরোপে অবৈধ বাংলাদেশি অভিবাসী শ্রম ইস্যুর পাশাপাশি ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিজস্ব অগ্রাধিকার ভিত্তিতে কৌশলপত্র তুলে ধরবে ঢাকা। কিছু স্ট্র্যাটেজিক ইস্যুসগুলো নিয়েও আমরা আলোচনা করতে পারি, যেমন ইউরোপিয়ান ইউনিয়ন এবং তাদের বিভিন্ন সদস্য দেশ তারা ইন্দো প্যাসিফিক পলিসিস তারা ঘোষণা করছে বা তারা ইভলভ করছে। তো সেইখানে আমাদের কি প্রত্যাশা আছে সেগুলো আমরা তাদের সাথে আলাপ করতে পারি, বা ইন্দো প্যাসিফিকে আমরা কিভাবে ইনভলভ হতে পারি সেটারও একটা আইডিয়া তাদেরকে আমরা দিতে পারি। এজেন্ডায় গুরুত্ব পাবে ইউরোপের বাজারে জিএসপি প্লাস সুবিধার বিষয়টিও। পররাষ্ট্র সচিব পর্যায়ের এই বৈঠকে জঙ্গিবাদ, কানেক্টিভিটি, ডিজিটাল অর্থনীতি, জলবায়ু পরিবর্তন ও নারীর ক্ষমতায়ন নিয়েও আলোচনা হতে পারে। শুধু রাজনৈতিক নয়, বরং বাংলাদেশের সঙ্গে উন্নয়ন, বাণিজ্য সহ সম্পর্কের নতুন মাত্রায় যুক্ত হতে চায় ইইউ। এছাড়া রোহিঙ্গা ইস্যুতেও ঢাকার পাশে আছে ইউরোপীয় ইউনিয়ন। জিএসপি প্লাস সুবিধা নিয়ে আলোচনার প্রস্তুতি চলছে। রাষ্ট্রদূত আরও জানান, চলতি মাসের শেষ সপ্তাহেই কক্সবাজার রোহিঙ্গা শিবির পরিদর্শনে বাংলাদেশে আসবে ইইউর মানবাধিকার বিষয়ক কমিশনার। নাফিজা দুবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজারবাগ দরবার শরীফের মুরিদদের অত্যাচারে অতিষ্ঠ পীর দিল্লুর রহমানের নিজ গ্রামেরই বাসিন্দারা। মাদ্রাসা প্রতিষ্ঠার নামে জমি দখলের অভিযোগ নারায়ণগঞ্জের 2500-এর শরাবদি গ্রামের বাসিন্দাদের। মূল মালিকের অগোচরে পীরের একদল অনুসারী নিজের নামে জমি খারিজ করে নিচ্ছে বলে দাবি তাদের। তবে এসব অভিযোগ ভিত্তিহীন দাবি করছেন অভিযুক্তরা। নারায়ণগঞ্জের 2500-এর শরাবদি গ্রামে একটি মাদ্রাসা হবে এমন প্রতিশ্রুতি দিয়ে 2000 সালে তুলনামূলক অনেক কম দামে এই জায়গাটি কিনে নেন রাজারবাগ দরবার শরীফের মুরিদেরা। ছেলেমেয়েদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার আশায় কম মূল্যে জমি বিক্রি করে তারা এখন প্রতারিত মনে করছেন নিজেদের। এরা আসবে, মাদ্রাসা দিবে, দিনে আসুক, আমাদের দাওয়াত দেখ বা নামাজের তাগিদ কিছুই না। যদিও বুঝায় যে আমরা সুন্নত প্রচার করতেছি, হেদের মধ্যেই সুন্নত। মসজিদে আসে না? হ্যাঁ, মসজিদে কই দেখেন একজন খালি আসা, যেটা উনি আমগো কাছে কইছে যে উনি এটার সাথে সম্পৃক্ত না। 20 বছরে মাদ্রাসার কাঙ্ক্ষিত অগ্রগতি না হলেও 4 বছরে অনেক জমি এখন তাদের দখলে। জমি কিনে ঘর তৈরি করেও বসবাস করতে পারছে না কেউ কেউ। মানে খাজনা চেক আনতে চায় দিয়ে গিয়া যে রাজারবাগের হেরা জমি খারিজ করে নিছে। আমাদের কাগজপত্র আছে, ওদের কাছে গেছি, আমাদের কাগজপত্র দেখাইছি, কিন্তু তারা কোনো গ্রাহ্য করে না। থানা পুলিশে যাবো, আমি গাড়ি কি মাথা একটা আমার না দুইটা, এক মাথালে থানা পুলিশে যাওয়ার মতো ভাব নেই। ভয় করে ওই যে আমার মামলা দিয়ে দিছে, আমার মামলা দিয়া 4 মাস টাকা জেলা। আমরা দুর্বল আর সবল, আমার চাপ সৃষ্টি করিয়া আমার এই দেশে তাড়াতাড়ি তাড়ানোর জন্য আর এই কামটা করতে আছে। মাদ্রাসা কর্তৃপক্ষের কারোরই দেখা মেলেনি সেখানে। তত্ত্বাবধায়ক আব্দুর রশিদের কাছে জমি দখলের বিষয়ে জানতে চাইলে তিনি ফোনে দরবার শরীফের এক খাদেমকে ধরিয়ে দেন। বুঝছি তো, আমাদের কথা বলছেন, আপনি এখানে থাকেন, বড় ভাই কথা বলছেন, উনি কথা বলতেছেন, কথা বলেন, আপনি আমাকে একটু বলেন, এটা মাদ্রাসা ছাত্রছাত্রী। আপনি পরিচয় দিতে সাহস পান না কেন? আপনার ভয় কিসের? আপনার ভাইয়ের নামটা বলেন, যে ভাই বারবার ফোন দিচ্ছে, ভাইয়ের নাম কি? ওর নাম তো অনেকগুলো, আমি কোনটা বলবো? ভুক্তভোগীদের আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ আইনজীবীদের। এই বিষয়টি একটি সিভিল কোর্টে যাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু এটি সিভিল কোর্টের বিষয় নয়, যেহেতু এজ এ হোল দেখতে হবে। এই জন্য তাদেরকেও উচ্চ আদালতে এসে তাদের কথাটুকু বলা উচিত। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী রাজারবাগ দরবার শরীফের সব আস্তানা বন্ধেরও তাগিদ দেন এই আইনজীবী। 2500-এর লোকদের প্রতি আমার এটি অ্যাডভাইস থাকবে যে এভরিবডি শুড কাম টু দি কোর্ট। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
চট্টগ্রামের জোরারগঞ্জে একই পরিবারের 3 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভোরে সোনাপাহাড় এলাকার মোস্তফা সওদাগরের বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন মোস্তফা মিয়া, তার স্ত্রী জ্যোৎস্না আক্তার ও ছেলে আহমদ হোসেন। পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ভোরে ঘটনাস্থল থেকে স্বামী স্ত্রী ও ছেলের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়। তবে এটি ডাকাতি না পরিকল্পিত হত্যাকাণ্ড তা জানা যায়নি। হত্যা রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। আলোকচিত্রে বঙ্গবন্ধুর নামে মুজিব কর্নার প্রতিষ্ঠায় নান্দনিক হয়ে উঠেছে রংপুর পুলিশ সুপারের কার্যালয়। মুজিব কর্নারে গিয়ে বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে জানতে প্রতিদিনই ভিড় করেন দর্শনার্থীরা। জেলা পুলিশ সুপার জানান, প্রতি বছর নতুন নতুন ছবি সংযুক্ত করে কর্নারটি আরও সমৃদ্ধ করে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। রংপুর পুলিশ সুপারের কার্যালয়ে প্রবেশ করলেই চোখে পড়বে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ, তার লেখা চিঠি সহ নানা ঐতিহাসিক মুহূর্তের আলোকচিত্র। ভবনটির দেয়ালের একদিকে শোভা পাচ্ছে বঙ্গবন্ধুর ঘটনাবহুল সংগ্রামী, রাজনৈতিক ও পারিবারিক জীবনের দুর্লভ নানা ছবি। অন্যদিকে রাখা হয়েছে বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজ নামচা। থরে থরে সাজানো আছে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত বিশিষ্ট লেখকদের বই। বঙ্গবন্ধুর সম্পর্কে অনেক অজানা তথ্য এবং দেশের ইতিহাস সম্পর্কে জানতে প্রতিদিনই ভিড় করছেন আগ্রহীরা। এখানে ছবিগুলো দেখে অনেক ভালো লাগছে এবং ছবিগুলো দেখে মনে হচ্ছে বঙ্গবন্ধু আমাদের চোখের সামনেই ভাসছে। ঘটনাবলী লিখে দেওয়া হয়েছে এবং সাল ও তারিখ লেখা হয়েছে এবং এটা আমাদের অনেক দীর্ঘ সময় ধরে আমাদের মনে থাকবে। যার জন্য আমরা এই সুন্দর একটা বাংলাদেশে আমরা বসবাস করছি, তার সম্বন্ধে এখানে আমরা জানতে পারতেছি, তার আলোকচিত্রের মাধ্যমে আমরা তাকে দেখতে পাচ্ছি। আমি যেহেতু মুক্তিযোদ্ধার সন্তান, আমার বাবার কাছ থেকে শুনেই বড় হয়েছি। এখন আমার ভালো লাগে বিভিন্ন জায়গায় গেলে এরকম একটা কর্নার দেখলে, সাইড দেখলে। জেলা পুলিশ সুপার জানান, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা, দেশাত্মবোধ ও বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত করতে মুজিব কর্নার তৈরি করা হয়েছে। বঙ্গবন্ধু বিশ্বের দরবারে বাংলাদেশকে বিভিন্নভাবে নিয়ে গিয়েছেন, বিশ্বর রাজনীতিতে বঙ্গবন্ধু, এই সব কিছু মিলিয়ে বঙ্গবন্ধুকে আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি। এটিকে আমরা ইতিহাস সমৃদ্ধ করার চেষ্টা করেছি এবং পাশাপাশি নান্দনিকতাও কিছুটা আনয়নের আমরা চেষ্টা করেছি। 2020 সালের মার্চে রংপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে মুজিব কর্নারটি উদ্বোধন করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেখছেন বিরতিহীন সংবাদ। সংবাদে আরও যা যা থাকছে। মিয়ানমারে ক্রমে জোরালো জান্তা বিরোধী অভিযান, 1 মাসের বেশি সময়ে। বিশ্বকাপ বাছাই পর্বে কাল ব্রাজিলের সামনে ইউরুগুয়ের চ্যালেঞ্জ, আর্জেন্টিনার পরীক্ষা পেরুর সাথে। বিশ্বে করোনায় একদিনে 7,500 মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত 4,42,000-এর বেশি। এ নিয়ে বিশ্বে করোনায় প্রাণহানি ছাড়ালো 48,89,000। আক্রান্তের সংখ্যা প্রায় 24 কোটি। বিশ্বে একদিনে আবারও সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার দেশটিতে 1800-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 98,000-এর বেশি। প্রাণহানির দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই অবস্থান করছে রাশিয়া। 24 ঘন্টায় দেশটিতে 984 জনের মৃত্যু হয়েছে, যা সংক্রমণ শুরুর পর দেশটিতে একদিনের সর্বোচ্চ। এক সপ্তাহে রাশিয়ায় সংক্রমণ বেড়েছে 13% আর মৃত্যু বেড়েছে 8%। বিশ্বে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ 42,776 জন করোনা রোগী শনাক্ত হয়েছে যুক্তরাজ্যে। জার্মানিতে উদ্বেগজনক হারে বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু। এক সপ্তাহে দেশটিতে 47% বেড়েছে প্রাণহানি আর 28% বেড়েছে সংক্রমণ। করোনা ভাইরাসের উৎস অনুসন্ধানে এবার 26 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বন্যপ্রাণী থেকে করোনা ভাইরাস মানবদেহে এসেছে নাকি চীনের উহানের ল্যাব থেকে ছড়িয়েছে তা খতিয়ে দেখবেন তারা। সংস্থাটি জানায়, তাদের এই নতুন টাস্কফোর্স করোনার উৎস অনুসন্ধানের শেষ প্রচেষ্টা। এবছরের শুরুতে চীন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষকরা জানায়, বাদুড় থেকে ছড়িয়েছে করোনা ভাইরাস। সে সময় চীনের বিরুদ্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি সরিয়ে ফেলার অভিযোগ তোলা হয়। এরপর উহানের পরীক্ষাগার থেকে ভাইরাস ছড়িয়ে পড়ার শঙ্কা আবারও পুনর্ব্যক্ত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যদিও সে অভিযোগ অস্বীকার করে আসছে বেইজিং। মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে ক্রমেই জোরালো আদিবাসী সশস্ত্র গোষ্ঠীরা। থাইল্যান্ড ভিত্তিক সংবাদ মাধ্যম ইরাবতীর তথ্য বলছে,
গত এক সপ্তাহে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৯০ মিয়ানমার সেনা নিহত হয়েছেন। মিয়ানমারের জাতীয় ঐক্যের সরকার এনইউজির তথ্য মতে ৭ সেপ্টেম্বর থেকে ১৫০০-এর বেশি সেনা নিহত হয়েছে। আহতের সংখ্যা ৫ শতাধিক। ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পর থেকে জান্তা সরকারের বিরুদ্ধে রাজপথে নামে গণতন্ত্রকামীরা। বিক্ষোভ দমনে সহিংস পথ বেছে নেয় দেশটির সামরিক জান্তা সরকার। দেশের নানা প্রান্তে জান্তা বিরোধী গেরিলা কার্যক্রম চালাচ্ছে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। গত মাসে জান্তা বিরোধীদের জাতীয় ঐক্যের সরকার গঠনের পর থেকে জোরালো হয়েছে সংঘর্ষ। সাম্প্রতিক সময়ে মিয়ানমারের সাগাইং, মাগওয়ে অঞ্চল এবং কায়া প্রদেশে বাড়ছে সংঘর্ষ। থাইল্যান্ড ভিত্তিক সংবাদ মাধ্যম ইরাবতীর তথ্য বলছে, গত এক সপ্তাহে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় প্রায় ১০০ মিয়ানমার সেনা নিহত হয়েছে। মিয়ানমারের জাতীয় ঐক্যের সরকার এনইউজির তথ্যমতে ৭ সেপ্টেম্বর থেকে মিয়ানমার সেনাবাহিনীর ওপর প্রায় ১৫০ হামলা চালিয়েছে আদিবাসী সশস্ত্র গোষ্ঠী। এ সময় হামলায় ১৫০০-এর বেশি সেনা নিহত হয়। আহতের সংখ্যা ৫ শতাধিক। এদিকে এবার মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার হচ্ছেন দেশটির চাইন রাজ্যের সংখ্যালঘু খ্রিস্টানরা। গত মাসে এক ক্যাথলিক যাজককে গুলি করে হত্যা করে সেনাবাহিনী। মানবাধিকার সংস্থাগুলো জানায়, গির্জায় গোলাবর্ষণ, যাজকদের আটক এবং গির্জাগুলোকে নিজেদের ঘাঁটিতে পরিণত করছে সেনাবাহিনী। এ বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো কিছু জানায়নি মিয়ানমার সেনাবাহিনী। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তাইওয়ানের একটি আবাসিক ভবনে আগুন লেগে ২৫ জনের মৃত্যু হয়েছে। তবে বার্তা সংস্থা রয়টার্স বলছে মৃতের সংখ্যা ৪০-এর বেশি হতে পারে। এ ঘটনায় আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। তাদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ১৪ জন। বৃহস্পতিবার দক্ষিণ তাইওয়ানের কাওসিয়াং শহরে এই ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, রাতে হঠাৎ ১৩তলা ভবনটিতে আগুন ধরে যায়। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এখনও ভবনটিতে উদ্ধার কাজ চলছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনার কর্মীরা। তারা জানায়, ভবনটির নিচের কয়েকটি তলায় দোকানপাট ছিল এবং উপরের দিকে আবাসিক ফ্ল্যাট ছিল। ভয়াবহ আকার ধারণ করছে ক্যালিফোর্নিয়ার দাবানল। কর্তৃপক্ষ বলছে, দাবানলে সান্তা বারবারা সহ বেশ কয়েকটি অঞ্চলে ছড়িয়ে পড়েছে। প্রাণহানির আশঙ্কায় বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা। এখন পর্যন্ত প্রায় ১৪,০০০ একর বনভূমি পুড়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আগুনের ভয়াবহতা বাড়ায় ক্যালিফোর্নিয়ার মহাসড়কগুলোতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে দমকল বাহিনীর কয়েকশো কর্মী। তবে বাতাসের গতিবেগ বাড়ায় দ্রুত বিভিন্ন অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ছে। এদিকে আগুনের কারণে গ্যাস ও বিদ্যুতের লাইন যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য ২৩টি কাউন্টির ২৪,০০০ বাড়িঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের দেয়া ১৭৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাজে শুরু বাংলাদেশের। দলীয় ১৫ রানে ফেরেন নাইম, লিটন ও মুশফিক। টস জিতে ভালো শুরু আয়ারল্যান্ডের। ৩৩ রানের ওপেনিং জুটি ভাঙেন নাসুম, পল স্টার্লিং ২২ ও অ্যান্ড্রু বেলবির্নি করেন ২৫ রান। জর্জ ডকরেলকে দ্রুত ফিরিয়ে জোড়া পূর্ণ করেন তাসকিন। তবে চতুর্থ উইকেটে গ্যারেথ ডিলেনি ও হ্যারি টেক্টরের ৯৯ রানের জুটিতে ১৭৭ রানের বড় সংগ্রহ পায় আয়ারল্যান্ড। ৫০ বলে ৮৮ রানের অপরাজিত ইনিংস খেলেন ডিলেনি, ২৩ করেন হ্যারি টেক্টর। খরচে ছিলেন মুস্তাফিজ, ৪ ওভারে দিয়েছেন ৪০ রান। এদিনও বিশ্রাম দেওয়া হয়েছে মাহমুদুল্লাহকে। ক্রিকেটে ডিআরএস আসার পর দলগুলোর মধ্যে সাম্যতা এসেছে। আম্পায়ারের সিদ্ধান্ত মনোপুত না হলে ডিসিশন রিভিউয়ের মাধ্যমে প্রযুক্তির সাহায্য নেওয়া যায়। টি-২০ বিশ্বকাপে এবারই প্রথম ডিআরএস এর ব্যবহার হবে। অতীত বলছে, টাইগাররা এখনও এই প্রযুক্তির সুবিধা পুরোপুরি নিতে পারেননি। বিষয়টা নিয়ে দুশ্চিন্তা আছে সাবেক ক্রিকেটার ও কোচদের। গুরুত্বপূর্ণ মুহূর্তে সিদ্ধান্তের হেরফের বদলে দেয় ম্যাচের গতি। ডিসিশন রিভিউ সিস্টেম সেখানে বড় প্রভাবক। এই প্রযুক্তি এখন ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ। টি-২০ বিশ্বকাপে ডিআরএস ব্যবহার হবে এই প্রথম। সেটা সময়ের চাহিদা, আবার অনেকের জন্য চিন্তার কারণ। এই যেমন বাংলাদেশ ডিআরএস নিয়ে বরাবরই থাকে দ্বিধাদ্বন্দ্বে। ফরম্যাট যাই হোক, ডিআরএস ব্যবহারে বাংলাদেশের অভিজ্ঞতা মোটেও সুখের নয়। ব্যাটার কিংবা বোলার যে কোনো পক্ষ থেকেই ভুল রিভিউ নেওয়ার উদাহরণ নেহায়েত কম নয়। তার মাসুল দিয়ে ম্যাচ হাতছাড়াও হয়েছে অনেকবার।
আসছে টি-20 বিশ্বকাপে ডিআরএস এর প্রভাব থাকতে পারে ব্যাপক। টাইগাররা কি সেখানে লাভবান হবে নাকি আক্ষেপে পুকবে? এইখানে বিচক্ষণতার পরিচয় দিতে হবে অধিনায়ক মাহমুদুল্লাহকে, পাশে দাঁড়াতে হবে সতীর্থদের। ফিল্ডিং পজিশন যখন থাকে তখন উইকেট কিপার ভালো ডিসিশন নিতে পারবে। আর ব্যাটসম্যানের ক্ষেত্রে অবশ্যই ব্যাটসম্যান নিজেও বুঝে অনেক সময় যে ব্যাটে লাগছে কিনা, লাগার সাথে সাথে আমরা ডিআরএস নিয়ে নিয়েছি। যেহেতু সময় আছে, আমি জিজ্ঞেস করবো না আমার পার্টনারকে। সো ব্যাটে না লাগলে অবশ্যই আমি পার্টনারের সাথে কনসাল্ট করে আমি ডিআরএস এর ইয়েটা নিতে পারি। আশার কথা, ছোট সংস্করণের শেষ দুটি সিরিজে বেশ কিছু রিভিউয়ে সফল টাইগাররা। 22 গজে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো পরিণত ক্রিকেটার আছেন দলে। অনেক দেশের অনেক ক্যাপ্টেনের মধ্যে এরকম অ্যাশেজ হেরে গেছে অস্ট্রেলিয়া, সো এরকম হতেই পারে। এটা পারসেপশনের উপর নিতে হয়। আপনি খুব ফ্র্যাকশন কম সেকেন্ড থাকে এখানে, এটার মধ্যে ডিসিশন নিতে হয়। সো ভুল হতেই পারে, বাট অ্যাট দ্য সেম টাইম দেয়ার আর সাম গুড ডিসিশনস অলসো টেকেন বাই বাংলাদেশিস ক্যাপ্টেন্স বা ওয়ার্ল্ড ওয়াইড। সো আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপ ইস্যু, ওয়ার্ল্ড কাপে ভালো ক্রিকেট খেলাটা হলো মেইন লক্ষ্য। এই ডিআরএস আর এটা হবে সেকেন্ডারি। ডিআরএস আম্পায়ার ক্রিকেটার দুপক্ষের জন্যই আশীর্বাদ, আবার প্রচণ্ড চাপের। অভিজ্ঞতাই সেখানে সাফল্যের মূল মন্ত্র। পঞ্চ ইন্দ্রিয়ের ব্যবহারও যে এখানে গুরুত্বপূর্ণ। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বকাপ বাছাই পর্বে কাল ব্রাজিলের সামনে উরুগুয়ের চ্যালেঞ্জ। সুয়ারেজ কাভানিদের বিপক্ষে জিতে জয়ের ধারায় ফিরতে চান নেইমাররা। ম্যাচ শুরু ভোর 6:30টায়। এর আগে আর্জেন্টিনার পরীক্ষা পেরুর সাথে। 22 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ আছে মেসির দল। রেকর্ডে এগিয়ে থাকলেও প্রতিপক্ষকে সহজ ভাবছে না কোচ স্ক্যালোনি। কলম্বিয়ার সাথে ড্রতে পয়েন্ট হারালেও বিশ্বকাপ মিশনে এখনও লাতিন আমেরিকার শীর্ষে ব্রাজিল। সামনে উরুগুয়ের চ্যালেঞ্জ, জিতে জয়ের ধারায় ফিরতে মরিয়া সেলেসাওরা। ইনজুরির কারণে এই ম্যাচেও থাকছেন না ক্যাসিমিরো। চোটের কারণে ছিটকে গেছেন মিলিতাও। আগের ম্যাচে নেইমারকে যোগ্য সঙ্গ দিতে ব্যর্থ হয়েছেন বারবোসা, তাই তার পরিবর্তে উরুগুয়ের বিপক্ষে নামতে পারেন রাফিনহা। এই ম্যাচের একাদশে তিতের দলে আসতে পারে আরও 2 চমক। রাইট ব্যাকে দানিলোর রিপ্লেস হতে পারে এমারসন রয়েল। মার্কিনিউসের পরিবর্তে দেখা যেতে পারে ডিফেন্ডার লুকাস ভ্যারিসিমোকে। 2001-এর পর কোনো প্রতিযোগিতায় সেলেসাওদের বিপক্ষে জয় পায়নি উরুগুয়ে। বাছাই পর্বে নিজেদের টিকিয়ে রাখতে জেতার বিকল্প নেই অস্কার তাবারেজ শিষ্যদের। বন্ধু মেসির দলের কাছে হেরে গেলেও নেইমারের দলের সাথে লড়াই জিততে চান সুয়ারেজের দল। এদিকে বাছাই পর্বে অপরাজিত আর্জেন্টিনার যুদ্ধ পেরুর সাথে। 3 পয়েন্ট নিয়ে কাতার যাত্রা আরও সহজ করতে চায় আলবিসেলেস্তেরা। এই ম্যাচেও স্পটলাইটে থাকবেন লিওনেল মেসি। বিশ্রামে থাকতে পারেন মিডফিল্ডার পারেদেস ও লো সেলসো। দু দলের শেষ 5 দেখায় 2 জয় 3 ড্র স্ক্যালোনি শিষ্যদের। তারপরও প্রতিপক্ষকে সহজভাবে নিচ্ছেন না কোচ। পেরু ভালো টিম, তাদের কিছু ভালো ফুটবলার রয়েছে যারা গোছানো খেলা খেলে। প্রতিটি ম্যাচে বল দখলে দক্ষতা দেখিয়েছে। ডিফেন্স, মিডফিল্ডেও দারুণ তারা। কঠিন ম্যাচ হতে যাচ্ছে। বিশ্বকাপ বাছাই 10 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে আর্জেন্টিনার অবস্থান তালিকার 2-এ। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে বড় স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশ ফুটবল দলের অন্তর্বর্তী কোচ অস্কার ব্রুজন। নেপালের সাথে ড্র করে টুর্নামেন্ট থেকে বিদায়ের কষ্ট তাই সমানভাবে পোড়াচ্ছে তাকেও। মিশন অপূর্ণ হলেও কোচের কৌশল মন ভরিয়েছে সবার। বেঙ্গল টাইগারদের নিয়ে ব্রুজনও শুনিয়েছেন আত্মবিশ্বাসের সুর। তোপের মুখে ফেলে দিয়েছে এই মুহূর্তে। স্বপ্নভঙ্গের বেদনা যে কত কষ্টের সেটা ফুটবলাররা যেমন টের পাচ্ছেন তেমনি পাচ্ছেন অস্কার ব্রুজন। নেপালের সঙ্গে রেফারির বিতর্কিত সিদ্ধান্তের বলি হয়ে সব শেষ। শূন্য মাঠে বাংলাদেশ কোচের এই এলোমেলো হেঁটে বেড়ানো সেই হতাশারই বহিঃপ্রকাশ। জেমিডিকে সরিয়ে নাটকীয়ভাবে সাফ চ্যাম্পিয়নশিপের দিন 10 আগে ফুটবল দলের দায়িত্ব আসে ব্রুজনের কাঁধে। ফাইনালের লক্ষ্য হয়তো পূরণ হয়নি, কিন্তু নজর কেড়েছে তার কৌশল। অল্প সময়ে দেশের ফুটবলকে বুঝে নিয়েছেন এই স্প্যানিশ কোচ। যদিও বাফুফের সঙ্গে চুক্তি অনুযায়ী জাতীয় দলের সঙ্গে ব্রুজনের মিশন শেষ। দেশে ফিরে তার আবার বসুন্ধরা কিংসের ডাগআউটে বসার কথা, কিন্তু অল্প সময়ে দলকে চাঙ্গা করার কৃতিত্ব ব্রুজনের প্রাপ্য। উজবেক রেফারির দেয়া লাল কার্ড আর পেনাল্টি দুটো নিয়েই প্রশ্ন বাংলাদেশ কোচের। পুরো বাংলাদেশ দল হতাশায় নিমজ্জিত। তবে ম্যাচ শেষে রেফারিকে ঘিরে ধরা প্রতিবাদের জেরে শাস্তির মুখে না পড়তে হয় বাফুফেকে।
আপাত দায়িত্ব শেষে ব্রুজন এখন সামনে তাকিয়ে। দায়িত্বে না থাকলেও তার বিশ্বাস এই সাফের পর আত্মবিশ্বাসী এক দলের দেখা মিলবে। পুরো টুর্নামেন্টে বাংলাদেশ দারুণ খেলেছে, নেপালকে রীতিমতো ভুগিয়েছে দল, ভারতের বিপক্ষে অসাধারণ খেলেছে। এখন থেকে বদলে যাওয়া নতুন এক দল দেখা যাবে যারা আত্মবিশ্বাসী। অল্প সময়ে জামাল তপুদের ফুটবল দর্শন বদলে দেওয়ায় ধন্যবাদ পেতেই পারেন অস্কার ব্রুজন। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মালে, মালদ্বীপ। আর এই ছিল আজকের বিরতিহীন সংবাদ দুপুরে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ফেসবুক, ইউটিউব আর টুইটারে চোখ রাখুন আরো বিস্তারিত জানতে হবে।